नमस्कार बंधुरा बंगजयते तुम्हारे स्वागत जानाई आरो एकबार चले एसेछि तुम्हादेर जन्य फुटबलेर सब रकम आपडेट निये। कोपा अमेरिका थेके यूरो काप थेके आजके मोहनबागान खेलते नेमेछिलो सीएफएल ए और सीएफएल छाड़ाओ भारतीय फुटबलेर सब दल बदलेर खबर सबकिछु पाबे आजकेर खबरे। तार आगे बोलबो आमार चैनेलके रोजकार मतोई जेटा बोली आजकेও बोलबो आमार चैनेलके तोमरा बेशी करे लाइक शेयर और कमेंट करो और चैनेले जारा नतुन एसेछो अवश्यई साबस्क्राइब करे बेल बाटनटा अन करे दाओ যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমে আসি কোপা আমেরিকার খবরে। আর কোপা আমেরিকায় আজ ভোরে কিন্তু খেলতে নেমেছিল ইউএসএ কিন্তু নিজেদের ঘরের মাঠে এই টুর্নামেন্ট হচ্ছে কোপা আমেরিকা। তো তাদের কিন্তু আজকে জেতা ছাড়া উপায় ছিল না কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে গেলে, কিন্তু উরুগুয়ের কাছে তারা 1-0 গোলে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিল ইউএসএ। আর উরুগুয়ে কিন্তু এই গ্রুপে 3টে ম্যাচ জিতে তারা কিন্তু গ্রুপের টপ করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। অপর একটি ম্যাচে কিন্তু বলিভিয়া 1-3 গোলে হেরে গেছে পানামার কাছে এবং পানামা কিন্তু এই গ্রুপ থেকে গ্রুপ রানার্স হয়ে কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। কিন্তু ব্রাজিল ভোর 6:30টায় খেলতে নামছে কলম্বিয়ার সাথে। ম্যাচটা কিন্তু ব্রাজিলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা ব্রাজিল অলরেডি 2টো ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ কোস্টারিকার সাথে ড্র করেছে আর পরের ম্যাচে কিন্তু তারা 4-1 গোলে জয়লাভ করেছে প্যারাগুয়ের এগেইনস্টে। তো এই ম্যাচটা কিন্তু ব্রাজিলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই ম্যাচ অ্যাটলিস্ট ব্রাজিলকে ড্র করতে হবে, আর না হলে কিন্তু কোস্টারিকা প্যারাগুয়ে ম্যাচের দিকে চেয়ে থাকতে হবে ব্রাজিলকে, কেননা কোস্টারিকা 2 ম্যাচে 1 পয়েন্ট, ব্রাজিলের 2 ম্যাচে 4 পয়েন্ট। ব্রাজিল যদি ম্যাচটা হেরে যায় আর কোস্টারিকা যদি 3-এর বেশি গোলে জিতে যায় তাহলে কিন্তু কোস্টারিকার একটা কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো ব্রাজিলের কাছে এই ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, আর ব্রাজিলের কিন্তু এই ম্যাচ অ্যাটলিস্ট 1 পয়েন্ট অন্তত সংগ্রহ করতে হবে ড্র রেখে। আর জিতলে তো কোনো কথাই নেই, তাহলে তারা ব্রাজিল গ্রুপ টপ করে নেবে। অপর একটি ম্যাচে কিন্তু এই গ্রুপে কোস্টারিকা মুখোমুখি হচ্ছে প্যারাগুয়ে। কোস্টারিকার কাছেও ম্যাচটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো সেম টাইমেই খেলা শুরু হবে ভোর 6:30 থেকে। এবার একটু ইউরো কাপের খবরে আসি। আর ইউরো কাপে জানো গতকাল কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, সেখানে বেলজিয়াম আর ফ্রান্সের মুখোমুখি হয়েছিল এমবাপে ভার্সেস কেভিন ডি ব্রুইনে। কিন্তু এই ম্যাচে ফ্রান্স দ্বিতীয়বারটা একদম শেষ লগ্নে একটা আত্মঘাতী গোলে জয় পায় এবং বেলজিয়াম এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ফ্রান্স কিন্তু ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। আর রাত 12:30টায় যেই খেলাটা ছিল পর্তুগালের, তো সেই ম্যাচটা কিন্তু দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, যথেষ্ট হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। এই ম্যাচে কিন্তু পর্তুগাল আর স্লোভানিয়ার খেলায় কোনো পক্ষে গোল করতে পারেনি। খেলার এক্সট্রা টাইমে কিন্তু একটা পেনাল্টি পেয়েছিল পর্তুগাল, কিন্তু রোনাল্ডোর শট স্লোভানিয়ার গোলকিপার সেভ করে দেয়। তারপরে খেলার শেষের দিকে কিন্তু স্লোভানিয়া একটা 1-1 পায়, যেটা নাকি পর্তুগালের গোলকিপার দিয়াগো কোস্তা কিন্তু তৎপরতার সাথে সেভ করে দেয়। তারপর ম্যাচ যখন ট্রাইব্রেকারে যায়, সেই ট্রাইব্রেকারে কিন্তু গোলের নিচে একেবারে হিরো হয়ে গেছে পর্তুগালের গোলকিপার দিয়াগো কোস্তা। পরপর 3টে স্লোভানিয়ার শট কিন্তু রুখে দিয়েছে দিয়াগো কোস্তা, আর এই 3টে শট রুখে দেওয়ার ফলে কিন্তু পর্তুগাল 3টে গোল করে দেয় টাইব্রেকারে, এবং যার ফলে 3-0 গোলে জিতে পর্তুগালও কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল। এবার একটু কলকাতা ফুটবল লিগের খবর আসে যাক। আর কলকাতা ফুটবল লিগে কিন্তু আজকে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হয়েছিল ভবানীপুরের সাথে। ব্যারাকপুর স্টেডিয়ামে ম্যাচটা ছিল, আর ম্যাচ কিন্তু আজকে 1-1 গোলে অমীমাংসিত হয়ে গেছে। দুটো দলই 1 পয়েন্ট করে পেল। মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু প্রথমার্ধের শুরুতেই 10 মিনিটের মধ্যে কিন্তু গোল করে এগিয়ে যায়। ফ্রিকিক থেকে শিবাজিৎ সিং কিন্তু গোলটা করে। সেই ক্ষেত্রে কিছুটা হলো ভবানীপুরের গোলরক্ষক শঙ্কর রায় কিছুটা হলো দোষ ছিল, কিন্তু তারপরে কিন্তু ভবানীপুর চেপে ধরে মোহনবাগানকে একের পর এক আক্রমণ সানাতে থাকে। জিতেন মুর্মু কিন্তু তারই মধ্যে একটা ওপেন নেট মিস করে যায়। এরপর জিতেন মুর্মু কিন্তু ভবানীপুরের হয়ে গোল শোধ করে। আজকের ম্যাচে কিন্তু মোহনবাগানকে সেভাবে খেলতে দেখা যায়নি। ভবানীপুর কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে, বিশেষ করে ভবানীপুরের মিডফিল্ডার সালমান কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে। এর সাথে কিন্তু ভবানীপুর দুটো উইং দিয়ে কিন্তু লাগাতার আক্রমণ করতে থাকে। সেখানে কিন্তু মোহনবাগান ডিফেন্সকে মাঝে মধ্যেই কার্যত দিশাহারা লাগছিল। তো মোহনবাগান ডিফেন্সে রাজবাসপোর্ট আমনদীপের মতো আইএসএল খেলা প্লেয়ার ছিল, তার সাথে কিন্তু সায়ন দাসও ছিল। সায়ন দাসের প্রথম গোলটা যেটা খেয়েছে আজকে ভবানীপুরের এগেইনস্টে মোহনবাগান, তার জন্য কিন্তু সায়ন দাসেরও কিছুটা দোষ ছিল, কিন্তু পরবর্তী সময় সায়ন দাস যথেষ্ট ভালো ফুটবলই খেলেছে এই বঙ্গ সন্তান। অপরদিকে কিন্তু গোলের নিচে শঙ্কর রায় নড়বড়তার জন্য তা দেখে কিন্তু ভবানীপুরের কোচ সাইদ রামন কিন্তু দ্বিতীয়বারের শুরুতেই গোলকিপার চেঞ্জ করে অভিজ্ঞ গোলরক্ষক প্রিয়ান সিংকে মাঠে নামায়। প্রিয়ান সিং নামার পর কিন্তু দুরন্ত ফুটবল খেলে, একটা দুর্দান্ত হেড খেলার শেষের দিকে তিনি কিন্তু বাঁচিয়ে দিয়ে, এছাড়া তার আউটিং নির্ভুল ছিল। তো যার ফলে কিন্তু ভবানীপুর এই ম্যাচ থেকে 1 পয়েন্ট নিতে সক্ষম হয়। যাই হোক, এই ম্যাচ ড্র করে প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগান হোঁচট খেলো। এবার একটু ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজে আসে যাক। আর মোহনবাগান কিন্তু সই করিয়ে নিল টম অলড্রেডকে। ব্রিসবেন রোয়ারের এই ফুটবলার অস্ট্রেলিয়া এ লিগে খেলে,
এর আগে কিন্তু তিনি ইংল্যান্ডের বারি এফসি, হল সিটি মতন ক্লাবে খেলেছে, এছাড়া ব্ল্যাকপুলেও খেলেছে। তো 33 বছর বয়সী এই ফুটবলার যথেষ্ট অভিজ্ঞ, একাধিক ইউরোপের ক্লাবে খেলার অভিজ্ঞতা আছে, এছাড়া অস্ট্রেলিয়ান লিগেও খেলছে। তো এই কোচ প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছিল। পাওয়ার পর কিন্তু কোচ মলিনাও যথেষ্ট খুশি টম অলড্রেডের ব্যাপারে। তো মোহনবাগান একজন তৃতীয় বিদেশি হিসাবে এই ইংলিশ ফুটবলারকে কিন্তু সই করিয়ে নিল। এবার জন টেরালের কথা আসে। জন টেরাল এই স্প্যানিশ ফুটবলার, এরা কিন্তু আর্সেনাল, বার্মিংহাম সিটির মতন নামি ক্লাব, এছাড়া স্প্যানিশ লিগে গ্রানাডার মতন ক্লাবে খেলেছে। তো এই ইউরোপ সার্কিটে যত বড় বড় ক্লাব আছে সেখানে কিন্তু খেলেছে জন টেরালকে কিন্তু সই করিয়ে নিল মুম্বাই সিটি এফসি। একটা সময় আর্সেনালে কিন্তু শেষ ফ্যাব্রিগাসে সাবস্টিটিউট ভাবা হতো এই ফুটবলারটিকে। তো জন টেরালকে সই করিয়ে নেওয়ার ফলে কিন্তু মুম্বাই সিটি এফসি আবার কিন্তু নিজেদের দলকে গোছাতে শুরু করেছে এবং যথেষ্ট শক্তিশালী একটা দল তৈরি করছে মুম্বাই সিটি এফসি। এইদিকে আর্মি রেডের স্ট্রাইকার বিমল মুর্মুকে কিন্তু সই করিয়ে নিল জামশেদপুর এফসি। বিমল মুর্মু কিন্তু বিহারের ছেলে, আর্মি রেডের গত ডুরান্ড কাপে নজর কাড়া ফুটবল খেলেছিল, যার ফলে তাকে কিন্তু খালিদ জামিলের দল আসন্ন মৌসুমের জন্য সই করিয়ে নিল। এবার একটু ইস্টবেঙ্গলের খবরে আসে। আর ইস্টবেঙ্গলে কিন্তু গতকাল মধ্যরাতেই চলে এসছে ইস্টবেঙ্গল দলনায়ক ক্লেটন সিলভা। সেটা নিয়ে কিন্তু আমি একটা এর আগে কিন্তু ভিডিও আপলোড করেছি এক্সক্লুসিভ এয়ারপোর্ট থেকে। তো যাই হোক, আর আজকে মধ্যরাতে কিন্তু চলে আসছে কোচ কার্লোস কুয়াদ্রা, আর সাথে কিন্তু আসছে ইস্টবেঙ্গল মিডফিল্ডের আরেক জেনারেল সল ক্রেসপো। তো আর ইস্টবেঙ্গল কোচিং স্টাফের টোটাল টিম আজ মধ্যরাতেই চলে আসছে কলকাতাতে। তার সাথে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে কয়েকজন ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে, তার মধ্যে কিন্তু অ্যালেক্সাজি আছে। হায়দ্রাবাদ এফসি হয়তো টিম করতে পারবে না যতদূর শোনা যাচ্ছে, তাদের মার্কেটে এই মুহূর্তে প্রায় 75 কোটি টাকার মতন। তো যার ফলে তারা কিন্তু ইনভেস্টার খুঁজছে, যে কোনো ইনভেস্টার যদি আসে 75 কোটি টাকা দিয়ে, তবে তার সম্ভাবনা কম। হয়তো হায়দ্রাবাদ এফসি ক্লোজ হয়ে যাবে আইএসএল থেকে। তো তাদের ফুটবলারদের দিয়ে কিন্তু এবার টার্গেট করেছে ইস্টবেঙ্গল। যদি হায়দ্রাবাদ টিম না করতে পারে তাহলে অ্যালেক্সাজি হয়তো ইস্টবেঙ্গলে চলে আসবে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু আরও কিছু প্লেয়ারকে টার্গেট করছে, তার মধ্যে কিন্তু জামশেদপুর এফসির সেন্ট্রাল মিডফিল্ডার প্রণয় হালদার গত মরশুমে চোটের জন্য খুব একটা বেশি ম্যাচ খেলতে পারেনি, কিন্তু অভিজ্ঞ প্রণয়ের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের একটা লিঙ্ক আপ শুরু হয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা শুরু করেছে। আর ইস্টবেঙ্গল কিন্তু ষষ্ঠ বিদেশি হিসাবে এক স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ডার সাথে কথা শুরু করছে। সেন্ট্রাল মিডফিল্ডার হলেও তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। এর আগে কিন্তু বার্সেলোনার মতন টিমও তিনি ছিলেন, এছাড়া এখন কিন্তু লা লিগা 2-তে খেলছে। তো 30 থেকে 32-এর মধ্যে বয়স এই ফুটবলারটি। তো কোচ মারফতে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট তার সাথে কথাবার্তা শুরু করেছে এবং তার এজেন্টের সাথে কথাবার্তা এগাচ্ছে। এখন অবধি যা খবর, কথাবার্তা যথেষ্ট ফলপ্রসূ এবং অনেকটাই কথাবার্তা এগিয়ে গেছে। হয়তো আসন্ন মৌসুমে ষষ্ঠ বিদেশি হিসেবে এই স্প্যানিশ ফুটবলারটি আসতে চলেছে। তবে কয়েকটা দিন গেলে তারপর কিন্তু আমি তোমাদেরকে স্প্যানিশ ফুটবলারটির নাম আমি বলে দেবো যে কে আসছে। তবে এইটুকু বলতে পারি যথেষ্ট নামই একজন ভালো ফুটবলারই আসছে ইস্টবেঙ্গলে, যার বয়স 30 থেকে 32 বছর এবং সে সেন্ট্রাল মিডফিল্ড ছাড়াও কিন্তু সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে। এবং হিজাজি মায়ের যদি কোনো ম্যাচে কার্ড বা চোট সমস্যায় না খেলতে পারে, এই ফুটবলার কিন্তু সেন্টার ব্যাক পজিশনে গিয়েও খেলতে পারবে। তো ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো সাইনিং হবে। আর এই ফুটবলে চলে এলে ইস্টবেঙ্গল টিম কিন্তু আরও শক্তিশালী হয়ে যাবে, এইটুকু তোমাদেরকে বলতে পারি। অপরদিকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেওয়ার জন্য কিন্তু গিল ব্রাদার্সরা আজ সকালেই চলে এসেছে। আগামীকাল থেকে ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হওয়ার কথা আছে। এই বৃষ্টি যা চলছে তার মধ্যেই, এই বর্ষার মধ্যেই প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আর গিল ব্রাদার্স বলতে প্রফসেকন গিল এবং গুরসিমত গিল কিন্তু দুই ভাই চলে এসেছে। এছাড়া কিন্তু প্রভাত লাকড়াও চলে এসেছে। তাছাড়া কিন্তু চলে এসে মার্ক জোতান পুইয়াও। তো ইস্টবেঙ্গল টিম অলরেডি কিন্তু সবাই আসতে শুরু করে দিয়েছে এবং সবাই মিলে একটা একত্রিত হয়ে আগামীকাল থেকে মাঠে নামছে। আর ইস্টবেঙ্গল যে দুই বিদেশি তাদের জন্য ওয়েট করছে মাদি দালাল এবং ডায়মন্টিকাস। তো দিমিত্র ডায়মন্টিকাস এবং মাদি দালাল এই দুই ফুটবলার কিন্তু তাদের ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে এবং অলরেডি তাদের কিন্তু ভিসা অফিসে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। এবং আশা করা যায় আগামী সপ্তাহের মধ্যে এই দুই ফুটবলার, গ্রিসের দিয়ামান্তিকস এবং এই ফ্রেঞ্চ ফুটবলার মাদি দালাল, হয়তো আগামী সপ্তাহের মধ্যে ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে যোগ দেবে। এখনকার মতো খবর এইটুকুই। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হবো পরের ভিডিওতে। আর এইটুকু বলবো, আগের ভিডিও ক্লেটন সিলভা কলকাতায় এসছে, সেই এয়ারপোর্ট থেকে এক্সক্লুসিভ ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা লিঙ্ক ক্লিক করে কিন্তু ক্লেটন সিলভার কলকাতার আসার ভিডিও তোমরা দেখে নিতে পারো। এখনকার মতো টাটা।